একবার ডাক দিলাম, শুনছেন শুনছেন, আপনি কোথায়? ভয় আমার গা থেকে ঘাম টপ টপ করে পড়ছে। আমার কাঁদো কাঁদো অবস্থা, না হারলে চলবে না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। ওই লোকটা আমার হাত ধরল, মনে হলো হাতে কেউ ছিলে নিয়েছে। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমি এক হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিলাম তার বুকে, সাথে সাথে সে ছিটকে পড়ে গেল। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার হাতের অনেকখানি চামড়া তার হাতের ঘষায় ছিলে গেল, তার হাতে রয়ে গেল। আমি রুম থেকে বেরোতে গেলাম, কিন্তু দরজার লক খুলতে পারলাম না। আমি দৌড়ে বিছানায় উঠলাম, কিন্তু এই লোকটা আমার পা টেনে ধরল। আমি আবারও ব্যথায় কুকিয়ে উঠে সজোরে একটা লাথি মারলাম, কিন্তু বেশি লাভ হলো না। হাত কয়েক দূরেই গিয়ে পড়ল। বিছানার এক কোণে যেতেই মনে পড়ল আমি সকালে নামাজ পড়ার পরে কোরআন পড়ছিলাম এবং সেটা এখনো বিছানায় আছে, কিন্তু আমি পেলাম না সেখানে। হয়তো মা সকালেই নিয়েছিল। এবার আমি অসহায় হয়ে কেঁদেই দিলাম। মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসলো, কোথায় আপনি? ওই লোকটা দাঁড়িয়ে দাঁতগুলো বের করে এক বিচ্ছিরে হাসি দিল। লোকটা আমাকে ধরতে আসতেই হঠাৎ মনে হলো ঘরে ভূমিকম্প বয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে কোথা থেকে সে এসে পেছন থেকে ওই লোকটার শার্ট টেনে উঠিয়ে বার কয়েক ঘুষি মারল মুখে। মুখটা থতলে গেল ওই লোকটার। সেই লোকটার গলার কাছে কামড় দিতে লোকটা ব্যথায় বাঁকা হয়ে গেল। কামড় ছেড়েই লোকটা উধাও হয়ে গেল। আমি এখনো হাঁ হয়ে আছি। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারিনি। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আজ আর বাঁচব না। সে নিজের মুখটা মুছে আমার কাছে এসে বসলো। আমি একটু সরে বসলাম তার থেকে। সে বললেন, আরে আমাকে ভয় পাচ্ছ কেন বাপ? আমি তোমাকে সেভ করলাম আর আমাকে ভয় পাচ্ছ? দেখো কাণ্ড, এই একটা কারণে আমি তোমার সামনে আসতে চাইনি। আমি আসলেই আমার রূপ নিয়েও তোমার ক্ষতি করতে চাইবে, কিন্তু তুমি তো শুনলে না আমার কথা। তার আগেই আমার মাথা ফাটিয়ে দিলে। অজ্ঞতায় আসতে হলো সামনে। সে আসার সাথে সাথে ঘরটা আবার সেই সুগন্ধে ভরে উঠল। আমি ভয় পেয়েছিলাম এখনো। সে আমাকে ঝাঁকি দিতেই আমি হু হু করে কেঁদে দিয়ে তার বুকে মুখ লুকালাম। আমি তার শার্টে ভয় খামচে ধরে আছি। সে কিছু বলছে না, চুপ করে উপরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার হুঁশ আসলো আমি কোথায়। যখন দেখলাম তার বুক ছিটকে দূরে সরে গেলাম আমি। সে মৃদু হেসে আমাকে আবারও জড়িয়ে ধরল। আমি পিটপিট করে তাকিয়ে তাকালাম। কে এই লোক? আমি তো তাকে চিনিও না। দু একটা কথায় শুনেই বিশ্বাস করে ফেললাম। এটা কি ঠিক হলো? সে বলল, অবশ্যই ঠিক হয়েছে, কারণ তোমার বিষয়ে আমি ছাড়া আর কেউ কোনো কিছুই বলতে পারতো না। এই লোকটা তো ভারী অসহ্য। মনে মনে যা বলি সব শুনে আবার সামনাসামনি বলে দিচ্ছে। আমি লজ্জা পাই না বুঝি? আমি ছাড়তে যেতেই উনি আমার হাত টেনে ধরতেই কাকিয়ে উঠলাম আমি। উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমার হাতের দিকে। ফার্স্ট এড বক্সটা এখনো আমার সামনে পড়ে আছে। একটু আগে আমি এই লোকটার মাথা ব্যান্ডেজ করে দিয়েছি আর এখন সে আমাকে সেবা করছে। আমার হাতের পুরো কবজিটাই ছিলে গেছে। হাতটা ব্যান্ডেজ করিয়ে দিয়ে বাকি কোথায় ব্যথা লেগেছে জানতে চাইল। আমি মাথা নাড়িয়ে না করে দিলাম, কিন্তু সে নাছোড়বান্দা। সে অবশ্য জানে আমার কোথায় ব্যথা, তবু নিজের মুখে শোনার জন্যই জিজ্ঞাসা করেছে। সে আমার পা নিয়ে ক্ষত কোথায় বের করতে লাগলেন। পায়ের কবজিটা দেখা যাচ্ছে চামড়া ছিলে গেছে। সে চুপচাপ ব্যান্ডেজ করছে। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, নাম কি আপনার? সে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে আবারও তার কাজে মন দিল। আমি রেগে মেগে বললাম, নাম কি আপনার? সে আবার বললেন, তুমি আমার নামটাই জানো না এখনো? ওয়াও, নায়িকা নায়কের নামই জানে না। আমি মুখ ফুলে অন্যদিকে তাকিয়ে আছি। শ্বাসফুট স্বরে বলল, শুভ্র। আমি চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে বললাম, কি বললেন আমি শুনিনি, আরেকবার বলুন না প্লিজ। সে কৌতুক করে বলল, আমি আর বলতে পারবো না। আমি এক কথা একবারই বলি। উফ, আপনি একটা সত্যি অসহ্য, বিশ্বাস করুন। সরুন তো, আমি উঠবো। আমি পা ছাড়িয়ে খোরাতে খোরাতে টেবিলের কাছে গেলাম। একটা ডায়েরি বের করে আবার তার কাছে ফিরে আসলাম। তার হাতে দিয়ে বললাম, দেখুন তো ডায়েরিটা খুলে। সে অবাক ভঙ্গিতে ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখলো প্রথম পৃষ্ঠায় বড় বড় করে শুভ্র লেখা, তার পরের পৃষ্ঠায় শুভ্র লেখা আছে। সে বলল, তাই তো বলি, নায়ক নায়িকার নাম জানবে না, এটা ইম্পসিবল। আমি হুড়মুড় করে উঠতে গিয়ে হাত পা দিয়ে বসে পড়লাম। শুভ্র হাতে ডায়েরিটা রেখে দ্রুত আমাকে ধরাই মন দিল। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি সত্যি জানতাম না এটা আপনার নাম। এই নাম আমি অনেক আগে থেকে জানি, কেন যেন খুব ভালো লাগতো, তাই ডায়েরিতে লিখে রাখতাম। শুভ্র কৃত্রিম রাগ নিয়ে বললেন, তার মানে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো শুভ্র আছে? আমি শুভ্রকে থামিয়ে বললাম, এই না না, একদম না। আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি, শুধুমাত্র যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে কয়েকদিন কথা বলেছিলাম। বলে মুখটা ফ্যাকাশে করে ফেললাম। শুভ্র আমার কানে কাছে মুখটা নিয়ে বলল, মুখটা ফ্যাকাশে করলে কেন? তুমি কি তাকে ভালোবাসতে? ফিরে যেতে চাও তার কাছে? আমি চোখ বড় বড় করে মাথা নাড়িয়ে না বললাম। আমি বললাম, আমি ফিরে গেলে রহস্য কখনোই বের করতে পারবো না। শুভ্র বলল, শুধুমাত্র রহস্যের জন্যই ফিরবে না? আমার কথা ভাবলে না? আমি সে কতকাল থেকে কষ্ট করে আসছি, তার কোনো দাম নেই? আমি বললাম, আমাকে তো পুরো ঘটনা বলেননি। শুভ্র বলল, এখনো সময় আসেনি। আর কবে আসবে সেটাও পরে বলবো। আচ্ছা, আপনার না কাজ ছিল, গেলেন না কেন? তোমার থেকে আমার কোনো কাজ বড় নেই। আজ আমি এখানেই থাকবো। এখানে? কিভাবে? প্লিজ না। কেন যে দেখা দিলাম? এতদিন তো আমি তোমার সাথেই ঘুমিয়েছি, তবে আজ দেখাতেই ভুল করলাম। কি? আপনি এত খারাপ? ওরে, ওটা আমার রুম বাপ। তুমি আমার রুমে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? তাই তো তোমার সাথেই শুয়ে থাকতাম আর তোমাকে দেখতাম। আর কিছু না, সত্যি জিনকন্যার কসম। এই জিনকন্যাটা আবার কে? কোন মেয়ে? এটা তো তুমি। আমার না জানতে